প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাইয়ের মুখ ছিলেন লাখো কোটি মানুষের প্রাণ পুরুষ উপদেষ্টা হবার আগ পর্যন্ত। যখন নেতৃত্ব দিচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যাদের নেতৃত্বে আমরা ফিরে পেয়েছি বাংলাদেশ, আমরা বাংলাদেশ পুনরুদ্ধার করতে পেরেছি শেখ হাসিনা গঙের কাছ থেকে, আওয়ামী বাকশালীদের কাছ থেকে, ভারতীয় আধিপত্যবাদীদের কাছ থেকে। তো সেই আসিফ মাহমুদ, যেমনটি বলছিলাম, ছিলেন লাখো কোটি মানুষের প্রাণ পুরুষ, কিন্তু উপদেষ্টা হওয়ার পর নানা কারণে হলেন আলোচিত, সমালোচিত, বিতর্কিত। তো সব দায়ভার এই জন্যে তার না। কিছু কিছু বিষয়ে তিনি হয়েছিলেন ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতির শিকার। আর কিছু কিছু বিষয়ে তার কিছু দায় ছিল, তার কিছু বক্তব্য, কিছু অতিকথন, এইসব দায়ী হয়েছে তাকে বিতর্কিত করবার পেছনে। এবং উঠেছে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ, যদিও কিছুই প্রমাণ হয়নি, অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এক সমন্বয়কও তার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ করেছিলেন একসময়। তো আমি আমার এই নগণ্য ইউটিউব চ্যানেল থেকে আমি সেই বিষয়গুলোর তদন্ত দাবি করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমি একাধিক কন্টেন্ট করেছিলাম। আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, সেই অভিযোগগুলোর তদন্ত দাবি করছিলাম, বিচার বিভাগীয় তদন্ত। তো সরকার সেটি শুরু করেনি, অথবা কোনো কারণে করতে পারেনি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস খুব সুখে ছিল না। আমরা জানি কোন পরিস্থিতির মধ্য দিয়ে সরকারকে ফাংশন করতে হয়েছে। আসলে ফাংশন করতে দেয়া হচ্ছিল না এই সরকারটিকে। তারা সামহাউ দে জাস্ট ম্যানেজ টু ফাংশন, অনেক ঝামেলা স্ট্রাগল করে ফাংশন করেছে কোনোভাবে। তো তাই তারা হয়তো সেটি অপ্রয়োজনীয় কাজ মনে করেছে বা অতিরিক্ত, যা তাদের শিডিউলে কুলাইনি, অ্যালাউ করেনি, তাই তদন্ত হয়নি। তো যাই হোক, তো আমি যেটি বলছিলাম, আমার কন্টেন্ট থেকে আমি তদন্তের দাবি করেছিলাম। আমি কখনো বলিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো সব সত্যি এবং তিনি দুর্নীতি করেছেন, কখনই আমি এই কথা বলিনি, বলবার কোনো সুযোগ নেই। কারণ কারো বিরুদ্ধে যে কোনো বিষয়ে একটা অভিযোগ উঠতেই পারে, আর অভিযোগ কিন্তু অভিযোগই। যতক্ষণ পর্যন্ত এটি প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সেটি অভিযোগ। তো তাই দাবি করেছিলাম, কিন্তু বলিনি তিনি অভিযুক্ত। বাট অনেককেই দেখলাম, সমসাময়িক কন্টেন্ট ক্রিয়েটার, তাকে অনেক আগে থেকে ভিলেন বানাবার একটা অপচেষ্টা বিভিন্ন মহল থেকে করা হয়েছে। নাম ধরে বলতে পারি এখনই, যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ, এরকম কন্টেন্ট ক্রিয়েটার্স, তাদের মধ্যে কেউ কেউ আবার নিজেদের সাংবাদিক বলে দাবি করেন। তো আমি আর তাদের নাম এখন নিব না, অতীতে অনেক কন্টেন্টে অনেকবার নিয়েছি। আমি সিক অ্যান্ড টায়ার্ড, আমি আর তাদের নাম নিতে চাই না আজকে। তো তারা কারা আপনারা জানেন। তারা শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটি উপদেষ্টার দোষ খুঁজবার চেষ্টা করেছেন সবসময়। এবং সর্বোপরি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিমেইন করবার চেষ্টা করেছেন সারাক্ষণ। আর প্রতিনিয়ত অন্তর্বর্তীকালীন সরকারকে ডিস্টেবিলাইজ করবার চেষ্টা করেছেন একটি মহল। সো তারা সেই পরিচিত মুখ, একটি নেক্সাস, কতিপয় লোক, এবং তাদের মধ্যে কেউ কেউ সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, কেউ কেউ এখন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার, কারণ এখানে লাভ বেশি। এরকম নানা রকম বিষয় আছে। তো যাই হোক, তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করবেন এরকম একটি কথা আমরা শুনছিলাম। পরে আবার তিনি নির্বাচন করেননি। তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মহাসচিব বা চেয়ারম্যান বা প্রধান কর্মকর্তা ছিলেন, সেটি আমরা জানি। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হঠাৎ করে আবার আলোচনায় কেন, সেটি ঘটেছিল সোমবার 2রা মার্চ। হঠাৎ করে আমরা জানতে পারলাম বিকেলবেলা, গণমাধ্যম এবং সমাজ মাধ্যমে উঠে আসলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যেটি বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত একটি সংস্থা, কাজ করে সাসপিশাস ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন নিয়ে, সন্দেহজনক আর্থিক লেনদেন, মানি লন্ডারিং এবং আদার ফাইন্যান্সিয়াল ক্রাইমস। এটি হলো তাদের কর্মপরিধি। এই সংস্থাটি এইসব বিষয় নিয়ে কাজ করে। তো হঠাৎ করে BFIU থেকে একটি তলব কাদের দেওয়া হলো? 56 তফসিলি ব্যাংকে এবং অন্যান্য নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে। 56 তফসিলি ব্যাংকে একসঙ্গে দেওয়া হয়েছে তলব, এবং অন্যান্য নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে। এবং সেই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অ্যাকাউন্টসের সব তথ্য
নথিভুক্ত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠাতে হবে, নির্দেশ আকারে জানানো হয় 3 কর্মদিবসের মধ্যে। সো তখন কিন্তু সারা দেশের মানুষ নড়ে চড়ে বসলেন, অনেকেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 86,000 গ্রামে পৌঁছে গিয়েছে, একটি হাউস হোল্ড নেই আসলে। তার নাম শুধু তার না, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আক্তার হোসাইন, তাসনিম জারা, এদেরকে সারা বাংলাদেশের মানুষ চেনে, হাউস হোল্ড নেই এগুলো বাংলাদেশে। তো সারা বাংলাদেশের মানুষ নড়ে চড়ে বসলেন যে হঠাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবার আলোচনা এবং তার বিরুদ্ধে তদন্ত। BFIUর 3 কার্য দিবসের মধ্যে তার সমস্ত ব্যাংক স্টেটমেন্ট পাঠাতে হবে। কি ব্যাপার, কি হয়েছে? নড়ে চড়ে বসলো সবাই। আমি নিজেও কিছুটা অপ্রস্তুত হলাম, যেটা কেমন কথা, কি হলো হঠাৎ করে? কিছু অভিযোগ আগে ছিল জানতাম, এবং সরকার সেটি চলে গিয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরকার নেই আর, নির্বাচন হয়ে গিয়েছে, নতুন সরকার এসেছে, হঠাৎ করে কি হলো এরকম? তো পরে যা জানা গেল ভেতরের কথা, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল থেকে তার বিষয়ে একটি ভিডিও কন্টেন্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দাবি করা হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া $10 বিলিয়ন দুর্নীতি করেছেন 16 মাসে। 16 মাস তিনি দায়িত্বে ছিলেন উপদেষ্টা হিসেবে, $10 বিলিয়ন দুর্নীতি করেছেন। তো খুব সম্ভবত বাংলাদেশ নিউজ 24 এরকম সেই নামটি, সেই চ্যানেলের, বাংলাদেশ নিউজ 24। তো সেই চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। সো সেখানে বলা হয়েছে $1 বিলিয়ন বা 1,000 কোটি টাকা তিনি দুর্নীতি করেছেন। তো $1 বিলিয়নকে আবার কনভার্ট করে দেখিয়েছেন সেই কন্টেন্ট ক্রিয়েটার 1,000 কোটি টাকা, যেটি ভয়ঙ্কর একটি তথ্য। তো তার সম্ভবত ফরেন কারেন্সি সম্পর্কে কোনো ধারণা নেই। সবার সব বিষয়ে হয়তো ধারণা থাকে না, তারও নেই। তার হিসেবে ওইরকমই দাঁড়িয়েছে। তো এই যখন অবস্থা, তখন ফ্যাক্ট চেকার্সরা, বাংলাদেশের ফ্যাক্ট চেকিং নামে কতগুলো সংস্থা আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সেটি বেশি জেনেছি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর থেকে এই সরকারের বিরুদ্ধে আজব আজব গুজব ছড়িয়ে পড়েছে। আর সেই গুজবগুলো তৈরি হতো নানা রকম গুজব ফ্যাক্টরিতে, রুমার ফ্যাক্টরি আছে কতগুলো, দেশে এবং বিদেশে, বিদেশে মানে ইন্ডিয়াতে। তো সেগুলোকে কাউন্টার দেবার জন্যে বেশ কিছু সংস্থা স্বপ্রণোদিত হয়ে মাঝে মধ্যে আমরা দেখতাম ফ্যাক্ট ফাইন্ডিং করছেন, ফ্যাক্ট চেক করছেন, সত্য মিথ্যা নিরূপণ করছেন সেই সংস্থার কর্ণধাররা। চমৎকার একটি সার্ভিস তারা দিয়েছেন। এর মধ্যে আছে ডিসমিস ল্যাব, এর মধ্যে আছে রুমার স্ক্যানার, এরকম অনেকগুলো সংস্থা আছে। তো এর মধ্যে দ্য ডিসেন্ট একটি আছে, দ্য ডিসেন্টের সম্পাদক এবং ফ্যাক্ট চেকার কদরউদ্দিন শিশির, এটি পরিচিত নাম, গত 18 মাসে অনেকবার তার নাম আমরা জেনেছি। তো তিনি এই কন্টেন্টটি তার চোখে পড়েছে, তিনি এটির ফ্যাক্ট চেক করেছেন। তো ফ্যাক্ট চেক করে তিনি এই কন্টেন্ট ক্রিয়েটারকে তুলোধুনো করেছেন। তিনি বলেছেন যে এইটি হলো বংসুন্দরী সাংবাদিক হেডিকতা। সাংবাদিকতাকে তিনি মজা করে বলেছেন বংসুন্দরী সাংবাদিক হেডিকতা। হ্যাঁ, খুবই ক্রিয়েটিভ একটি টার্ম তিনি তৈরি করেছেন। তো তিনি বলেছেন যে গাণিতিক অসঙ্গতি, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটারের গাণিতিক জ্ঞান নেই, অঙ্কে খুবই কাঁচা তিনি। তো তিনি $10 বিলিয়ন কনভার্সনে তিনি পেয়েছেন 1,000 কোটি টাকা, যেখানে কিনা $1 বিলিয়ন হয় 12,000 কোটি টাকা, আর 10 বিলিয়নে হবে 1,20,000 কোটি টাকা, বিশাল অঙ্কের টাকা সেটি। তো তার কাছে 1,000 কোটি টাকা মনে হয়েছে 10 বিলিয়নের কনভার্ট করে। তো তিনি খুবই একচোট নিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটারকে। আর জুলকারনাইন সায়ের আল জাজিরার সঙ্গে যুক্ত, সাংবাদিকতা করেন, জুলকারনাইন সায়েরও তাকে এক হাত নিয়েছেন। তো তিনি সায়ের বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশের মতো একটি দেশে 16 মাসে $10 বিলিয়ন দুর্নীতি করে কামানো এটি অসম্ভব নয়, শুধু এটি একটি বেসম্ভব আইডিয়া। মজা করে বলেছেন, চমৎকার একটি শব্দ প্রয়োগ করেছেন, বেসম্ভব। আচ্ছা, তিনি এও বলেছেন যে 16 মাসে এই পরিমাণ টাকা কামাতে হলে 10 বিলিয়ন, প্রতি মাসে তাকে $625 মিলিয়ন কামাতে হতো, যেটি সম্ভব না কোনোভাবেই। তো তার মানে এটি একটি গুজব। তো তারা কনক্লুশনে এসেছেন, উপসংহারে, যে ভিউ পাবার জন্যে, ভিউ ব্যবসায়ীদের কাজ এটি। সো সেই কন্টেন্ট ক্রিয়েটারকে ভিউ ব্যবসায়ী বলা হয়েছে। আসলে আমরা যারা ইউটিউব কন্টেন্ট বানাই, আমরা সবাই এক ধরনের ভিউ ব্যবসায়ী, কারণ ভিউজের উপর আমাদের ইনকাম নির্ভর করে। তো তাই অনেকেই দেখা যায় যে তারা যখন তাদের থাম্বনেইল বানান, থাম্বনেইলে আমি কয়েক বছর থেকে দেখে এসেছি, হাসিনা তো 15 বছর ক্ষমতায় ছিলেন, 15 বছরে আমি অন্তত 50 বার দেখেছি ইউটিউবে ঢুকে যে হাসিনার চোখে পানি,
পেছনে সেনাপ্রধান দাঁড়ানো, পুলিশ ঘিরে রেখেছে, কিংবা হাসিনার কোমরে দড়ি, হাসিনা গ্রেপ্তার হলেন, সেনাপ্রধান পালিয়ে গেলেন, আইজিপি ভেগে গেলেন, মানে এইসব চলছে আসলে। তো কিছু মিজারেবল ক্রিচার আছে, তারা নিজেদের কন্টেন্ট ক্রিয়েটার বলে, মিজারেবল ক্রিচার্স বলি আমি তাদের। তো সেই মিজারেবল ক্রিচারদের ক্রিয়েটিভিটি এগুলো, তারা এরকম জঘন্য জঘন্য থাম্বনেল দিয়ে কখনো সরকারকে অস্থিতিশীল করে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, এবং বহু মানুষ এগুলো না বুঝে সেই কন্টেন্ট কনজিউম করে। তো এইভাবে যাচ্ছে বিষয়টি আসলে। তো সেই হিসেবে এটি করা হয়েছে। তো গতকালই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এইসব অবস্থার প্রেক্ষিতে ঘোষণা দিয়েছিলেন যে তিনি তার ফ্যামিলির তার নিজের ব্যাংক স্টেটমেন্ট ওপেন করবেন পাবলিকের জন্য। গতকাল তিনি বলেছেন। সোমবারে বিএফআইইউ ব্যাংকগুলোকে নোটিশ দিয়েছে তার অ্যাকাউন্টস ডিটেল দেবার জন্য। আর গতকাল মঙ্গলবার তিনি বলেছিলেন পরশুদিন যে তিনি তার নিজের অ্যাকাউন্ট খোলসা করবেন। তো তিনি বুধবার দিন সেটি করলেন এবং সন্ধ্যায়, বুধবার 4 মার্চ সন্ধ্যা 7টায় তিনি এনসিপির অস্থায়ী কার্যালয়ে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে তিনি তার নিজের এবং তার ফ্যামিলি মেম্বারদের অ্যাকাউন্ট ডিসক্লোজ করেছেন, অ্যাকাউন্ট ডিটেল। তো সেখান থেকে আমরা একটু জেনে নেব। তিনি বলেছেন সেখানে যে আমার কথা ছিল আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিসক্লোজ করব, আমি পরিবারের সবার ঠিক করবো যাতে এটি নিয়ে পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। তো তিনি যেটি বলেছেন এখানে আমি দেখতে পাচ্ছি, আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে প্রিয় দর্শক শ্রোতা। গতকাল মঙ্গলবার আমি শুধু আমার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করার কথা জানিয়েছিলাম, কিন্তু পরে আমার সহ পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করার সিদ্ধান্ত নেই, যাতে এই বিষয়গুলোতে আর কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে। আসিফ আরও বলেন, আমার বাবার 5টি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই 5টি ব্যাংকে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে। উনি শিক্ষক হিসেবে 10 লাখ টাকার একটি সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোনের এখনও পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দিই তাহলে এখনও 82,035 টাকার মতো দেনায় আছেন তিনি। আচ্ছা, তার মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যেখানে 21,154 টাকা আছে। এছাড়া আমার স্ত্রীর একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে 613 টাকা আছে। আর আমার নিজের 2টি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর মধ্যে সোনালী ব্যাংকে আমার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, এটি সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে 9,930 টাকা আছে। আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট হলো আমার স্যালারি অ্যাকাউন্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় যাতায়াত সহ সরকারের অন্যান্য ভাতার লেনদেন এই অ্যাকাউন্টের মাধ্যমেই হতো। এনসিপির মুখপাত্র বলেন, আমি 16 মাস দায়িত্বে ছিলাম। স্যালারি গড়ে 1,65,000 টাকা ধরে ভাতা সহ অন্যান্য সব লেনদেন এই অ্যাকাউন্টেই হয়েছে। বর্তমানে এই অ্যাকাউন্টে মোট 9,78,626 টাকা আছে। সব মিলিয়ে এই অ্যাকাউন্টে বেতন সহ মোট ক্রেডিট হয়েছে 85,81,000 টাকা, আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা। সব মিলিয়ে আমার 2টি অ্যাকাউন্টে মোট 9,78,556 টাকা আছে। আচ্ছা, তো আসিফ মাহমুদ আরও জানিয়েছেন যে সম্প্রতি তার নামটি আসছে যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, প্রার্থিতায় তার নামটি এসেছে, যে তিনি প্রার্থী হবেন এমন একটি আলোচনা যখন এসেছে তখন তার নামে তড়িঘড়ি করে অনেক অভিযোগ জমা পড়েছে দুদকে। তো তিনি ইঙ্গিত করেছেন সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসানের, ক্রিকেটার সাকিব আল হাসানের কিছু ভক্ত অনুরক্ত, আর তার কারণ হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন স্থানীয় সরকারের পাশাপাশি। তখন বিভিন্ন কারণে হয়তো সাকিব আল হাসানের সঙ্গে তার একটি টানাপোড়েন হয় সম্পর্কের। সেই জন্য তার ভক্ত অনুসারীরা দুদকে গিয়ে বেনামে তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেন হঠাৎ। আর সেই কারণে দুদকের পরামর্শে হয়তো বিএফআইইউ হঠাৎ করে তার বিরুদ্ধে ব্যাংক এবং অন্যান্য নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে তদন্ত করবার জন্য বলেছে। তো সেটি আসলে ঘটেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এরকম অনেক গুজব, আজব আজব গুজব ছড়িয়ে পড়বে, আরও ভবিষ্যতেও দেখবো আমরা সেটি। তো আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। বিশেষভাবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তাদেরও চোখ কান খোলা রাখতে হবে। যে কোনো কিছু না বুঝে শেয়ার করা যাবে না, চিন্তা করতে হবে, নিজের কমন সেন্স ইউজ করে দেখতে হবে এটি শেয়ারযোগ্য কিনা, করা ঠিক হবে কিনা, করলে ঝামেলা হবে কিনা। আমরা করি না, অনেক সময় জাস্ট করে দিই, ইনোসেন্টলি করি, ফলে ভিউ ব্যবসায়ীরা কিন্তু ভিউ পেয়ে যাচ্ছে।
এবং তারা আরও উৎসাহিত হচ্ছে এরকম আজব আজব গুজব ছড়াবার জন্যে, যা সার্বিকভাবে কারোর জন্য মঙ্গলজনক না। তো এই উছিলায় আসলে একটি বিষয় পরিষ্কার হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে যেসব অভিযোগগুলো অতীতে উঠেছে, তো সেই সব অভিযোগগুলোর সত্যতা এখানে পাওয়া গেল না। তো এখন কন্টেন্ট ব্যাপারীরা কি নিয়ে কন্টেন্ট বানাবেন, তাদের হয়তো অন্য এরিয়া বা নিশ খুঁজে নিতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, সঙ্গে থাকবার জন্য এবং আমাকে সহ্য করবার জন্য।